আমরা এখন চেষ্টা করব মেডিকেলের জন্য কিভাবে দ্রুত আমরা একটা টপিক কভার করতে পারি, রিভিশন দিতে পারি। তোমরা অলরেডি একাডেমিক এগুলো পড়ছো, কোষ প্রাচীর। আমি কোষ প্রাচীরটা সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং মজার ব্যাপার হলো আমি মোটামুটি ৪ টা বইয়ে যত ইনফরমেশন আছে সবগুলো এখানে লিখেছি। দেখো খুব বেশি কিন্তু ইনফরমেশন না আসলে, এই যে এতটুকুই, রাইট? সো আমি ৪ টা বই থেকে এখানে আলোচনা করেছি। দেখো ১ নাম্বার আমি প্রায়োরিটি বেসিসে রাখছি হাসান স্যার। হাসান স্যারের পরে আমি আজিবুর স্যারের নজর দিয়েছি। তারপর আমি আলিম স্যারের নজর দিয়েছি। কারণ আজিবুর স্যার এবং আলিম স্যারের বই থেকে অনেক প্রশ্ন হয় যেটা হাসান স্যারের বইয়ে নেই। এবং আমি এখানে আরো একটা কাজ করছি। আমি আজমল স্যারেরও বোটানি বই থেকে এখানে এড করেছি। সো ২ থেকে ৩ লাইন সর্বোচ্চ অ্যাকচুয়ালি ওইসব বইতে আছে। এর বাইরে আসলে কিছুই নাই। তো আমি শুরু করলাম কোষ প্রাচীর। দেখো কোষ প্রাচীরের ইংলিশ হচ্ছে সেল ওয়াল। কোষ প্রাচীরের ইংলিশ কি? সেল ওয়াল। তো ওয়াল সবসময় কিন্তু জড়ো হয়, তাই না? আমাদের বাড়িতে যে ওয়ালগুলো আছে, দেয়ালগুলো আছে, এগুলোর কি প্রাণ আছে? নাই। এরা জড়ো হয়, এরা শক্ত হয়। এবং অবস্থান কোথায় বলো তো? ২ টা ঘরের মাঝখানে না? তাহলে এবার বলো কোষ প্রাচীর কোথায় থাকে? ২ টি কোষের মাঝখানে থাকে কিংবা কোষের একবারে বাইরের দিকে থাকবে ওয়াল, তাই না? ওকে। তো আমরা এবার চলে আসি। একটা সিকোয়েন্স আমরা এখানে দেখি। সিকোয়েন্সটা দেখার পরে আমরা বুঝতে পারবো আসলে কোনটা কোথায় থাকে। সিকোয়েন্সটা দেখো। এইটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে এই কোষের সাইটোপ্লাজম। তো এইটা হচ্ছে কোষঝিল্লি, এটা হচ্ছে কোষঝিল্লি। ২ কোষঝিল্লির মাঝখানে যে অঞ্চলটা অ্যাকচুয়ালি সেখানে থাকে কিন্তু কোষ প্রাচীরটা, তাই না? তাহলে দেখো এইটা ১ম হচ্ছে মধ্যপর্দা। এটা সবার আগে তৈরি হতে হয়। এটা কখন তৈরি হয়? সবার আগে ২ টা কোষের মাঝখানে। তোমরা কি জানো এটা কখন তৈরি হয়? তোমরাই বলো, একটা কোষ যখন বিভাজিত হবে তখনই তো মাঝখানে একটা ওয়াল তৈরি হবে, তাই না? মধ্যপর্দা তৈরি হবে, রাইট? তাহলে কোষ বিভাজনের কোন ধাপে কোষ প্রাচীর তৈরির সূচনা হয়? এটা একটা প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি টেলোফেজ। এই জিনিসটা মাথায় রাখবা। টেলোফেজ। ওকে? তো ১ম এ তৈরি হলো মধ্যপর্দা। মধ্যপর্দার পরে এই সাইডে এবং এই সাইডে তৈরি হবে প্রাইমারি পর্দা। এখন প্রশ্ন হচ্ছে এই কোষের আসলে কোনটা? দেখো এই কোষের কোষঝিল্লি হচ্ছে এইটা, তার প্রাচীর কিন্তু এইটা। এই কোষের কোষঝিল্লি হলো এইটা, তার প্রাচীর কিন্তু এইটা, রাইট? মাঝখানে হচ্ছে মধ্যপর্দা। তাহলে সর্বপ্রথম কোনটা তৈরি হচ্ছে? মধ্যপর্দা তৈরি হচ্ছে। তারপর কি তৈরি হচ্ছে? কোষ প্রাচীরের লেয়ারগুলো তৈরি হচ্ছে, তাই না? তাহলে সিকোয়েন্সটা একটু দেখো। হেয়ার ইজ সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষ প্রাচীর, মধ্যপর্দা। ঠিক আছে? আবার মধ্যপর্দা, কোষ প্রাচীর, কোষঝিল্লি, সাইটোপ্লাজম। তাহলে এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা। তো এবার আমরা চলে আসি যে কোষ প্রাচীরের যে বিভিন্ন লেয়ার আছে সেই লেয়ারের উপাদানগুলো কি? কারণ এর পরীক্ষায় এটা আসে। তো এই যে মাঝখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধ্যপর্দা। তো মনে রাখবা এইটা একটা ভাই, এটা একটা ভাই। এখন পাপ না করলে কি ২ ভাইয়ের মধ্যে আমরা মাঝখানে দেয়াল তুলি? তুলি না কিন্তু। তাহলে এটা মনে রাখবা পাপ দ্বারা। প, ফ, পাফ বা পাপ। এই জিনিসটা মনে রাখবা। তাহলে বলো তো মধ্যপর্দা কখন তৈরি হচ্ছে? যখন ২ ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, পাপ হচ্ছে তখনই হচ্ছে, তাই না? পতে পেকটিন, ফতে ফ্রাগমোপ্লাস্ট। পতে পেকটিন, ফতে ফ্রাগমোপ্লাস্ট। ডান। তো এইটা অ্যাকচুয়ালি কার? এইটা কিন্তু এই কোষেরও, এই মধ্যপর্দাটা কিন্তু এই কোষেরও। যেহেতু ২ টারই এটা কমন একটা লেয়ার। কিন্তু এই কোষ তো বলবে যে ওটা তো ২ জনেরই, আমরা আরেকটা দেয়াল তৈরি করি। তো কোষ যখন এই যে তার কোষঝিল্লির বাইরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটা তৈরি করে, তখনই আমরা বলি কোষ প্রাচীর আসলে তৈরি হচ্ছে। তাহলে মধ্যপর্দা কিন্তু আসলে কোষ প্রাচীর না। বরং মধ্যপর্দা এমন একটা উপাদান যার উপরে কিন্তু এই কোষ প্রাচীরটা তৈরি হয়, রাইট? ওকে। তাহলে মধ্যপর্দা কিভাবে কি উপাদান দিয়ে তৈরি হলো? তোমরাই বলবা যে ২ ভাইয়ের মধ্যে তখনই মধ্যে মাঝখানে মধ্যপর্দা তৈরি হবে যখন ২ জনের মধ্যে পাপ হবে, গালিগালাজ হবে, ঝগড়া হবে। ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন। ওকে? ডান। একটা জিনিস মনে রাখবা, এইটার উপরে আল্টিমেটলি বাকিগুলো তৈরি হয়। কি তৈরি হয়? ১ম এ যে জিনিসটা তৈরি হবে দ্যাট ইস কল্ড প্রাইমারি প্রাচীর। তারপর যেটা তৈরি হবে এটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তারপরে যে তৈরি হয় দ্যাট ইস কল্ড টারশিয়ারি প্রাচীর। তাহলে একটা জিনিস খেয়াল করছো? প্রাইমারিটা বাইরে। এই কোষের কথা যদি চিন্তা করো, তার প্রাইমারিটা সবচেয়ে দূরে। সেকেন্ডারি প্রাচীরটা তার কাছে। টারশিয়ারি প্রাচীরটা তার হচ্ছে আরো কাছে। এই সিকোয়েন্সটা কিন্তু অনেকে বোঝে না। অনেকে মনে করে যে আগে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর টারশিয়ারি। তা কিন্তু না। ওকে? ঠিক আছে। তাহলে আমরা এবার দেখি, দেখো। এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা প্রাইমারি প্রাচীর দেখব এবার। তারপর সেকেন্ডারি, তারপর টারশিয়ারি। বলো তো আমরা উপাদানগুলো কিভাবে মনে রাখবো? এভাবে মনে রাখবো। প্রাইমারি স্কুলে যখন আমরা যাই আমাদের বাপ-মা কিন্তু অনেক আদর যত্ন সোহাগ করে আমাদের স্কুলে পাঠায়, রাইট? তো আমরা পড়ালেখা শেষ করলাম। পড়ালেখা শেষ করে আমাদের জীবনের 2nd কাজ কি? 2nd কাজ হচ্ছে বিয়ে-শাদী করা। আর বিয়ে-শাদী করলে তো শালি আসবে আমাদের, তাই না? আর বলো তো আরো যদি পরে কোনো কাজকর্ম থাকে দ্যাট ইস কল্ড টারশিয়ারি কাজ। তো অ্যাকচুয়ালি পড়ালেখা, বিবাহ এরপর আমাদের জীবনে আর কিচ্ছু থাকে না। এইজন্য আমরা বলি আমাদের জীবনে 3rd জিনিসটা সবসময় বিরল। তাই না? অনেকেই তো
পড়া, বিয়ে-শাদী করার পর আর তো জীবনে তার আর কিছুই থাকে না। বিরল। তো এই জিনিসটা মাথায় রাখবা। তো এবার চলে আসি প্রাইমারিতে যখন পড়ি আমরা, প্রাইমারি প্রাচীরের কথা বলতেছি, তখন আমাদের আদর সোহাগ করে পাঠায়। তাহলে সোহাগ, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। ওকে? সেকেন্ডারি, তাহলে আমাদের জীবনে সেকেন্ড কাজ হচ্ছে বিয়ে-শাদী বা শালী, রাইট? তাহলে মনে রাখবা সতে সেলুলোজ, লিতে লিগনিন। টারশিয়ারি ব্যাপারটা কি? বললামই তো, পড়ালেখা, বিবাহ আর টারশিয়ারি যে জিনিসটা সেটা আমাদের জীবনে খুবই বিরল এবং মনে রাখবা টারশিয়ারি প্রাচীরে অ্যাকচুয়ালি কি তৈরি হয় বলো তো? নকশা তৈরি হয়। তো অনেকে এটা বোঝো না, অনেকে ভুলে যাইতে পারো। তো সহজভাবে এভাবে মনে রাখবা যে আমরা যদি একটা দেয়াল তুলি, দেয়ালের উপরে যদি প্রথমে রং করি, তাহলে দেখো আমরা একটা দেয়াল তুললাম, তার উপরে আবার রং করলাম, নকশা করলে আমরা সবার শেষে করি, করি না? আমরা কি এমন করি যে যখন ইট দিয়ে দেয়াল তুলি তখন নকশা করি, তার উপর আবার রং করে ওটা ঢেকে দেই? তা কিন্তু করি না। তাহলে সবার শেষে যেটা তৈরি হবে তার উপরে আমাদের নকশা থাকবে এবং সেটা বিরল লেয়ার, রাইট? শেষ। এখন মধ্যপর্দা নিয়ে কিন্তু কিছু কথা আছে। দেখো ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন। মধ্যপর্দা কখন তৈরি হয়? যখন পাপ হয়, গালিগালাজ হয় ২ ভাইয়ের মধ্যে, তাই না? দেখো এই পেকটিন যেটা দেখতে পাচ্ছ, এই পেকটিনটা কিন্তু ২ অবস্থায় থাকে। তোমরাই বলো তো এই কোষ যদি এদিকে যাইতে চায় আর এই কোষটা যদি এইদিকে যাইতে চায় তাহলে মাঝখানে পর্দাটা কি জেলির মতো হইতে হবে না? আবার এই কোষটা এবং এই কোষটা যদি একই জায়গায় থাকতে চায় তখন কি মাঝখানের লেয়ারটাকে কখনো, কখনো সিমেন্টের মতো শক্ত হয়ে থাকতে হবে না? তাহলে মধ্যপর্দা কিন্তু ২ সময়ে ২ ধরনের আচরণ করে। কখনো সে জেলির মতো আচরণ করে, কখনো সে শক্ত আচরণ করে। তাহলে খেয়াল করে দেখো, যখন এসিড অবস্থায় থাকবে, তোমরাই বলো তো এসিড হলে কি সব গলে যায় না এসিডে? রাইট? তাহলে যখন পেকটিনটা পেকটিক এসিড অবস্থায় থাকবে তখন সে জেলির মতো থাকবে, তখন ২ টা এই কোষ আর এই কোষ ২ দিকে চলে যাইতে পারবে। আর যখন এই পেকটিনটার মধ্যে লবণ থাকবে, তোমরাই জানো আমাদের হাড্ডিতে লবণ থাকে ক্যালসিয়ামের, সেজন্য আমাদের হাড্ডি শক্ত। তাহলে খেয়াল করছো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম লবণ আকারে যখন থাকতেছে তখন কিন্তু মধ্যপর্দাটা শক্ত হচ্ছে। তাহলে আমরা আরেকবার দেখি, পেকটিক অ্যাসিড অবস্থায় যখন থাকবে, অ্যাসিড যেহেতু জেলির মতো, আর যখন পেকটিন বা লবণ অবস্থায় থাকবে তখন এটা শক্ত হয়ে থাকবে। ডান। আচ্ছা, এখন আমরা চলে আসি, আমরা একটা কিন্তু জিনিস শিখলাম এখানে যে এখানেও সেলুলোজ আছে, প্রাইমারি প্রাচীরে, সেকেন্ডারি প্রাচীরে সেলুলোজ আছে, তাই না? তাহলে সেলুলোজগুলো অ্যাকচুয়ালি এরকম লম্বা 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 অণুর মতো, ওকে? লম্বা লম্বা। তো তোমরাই বলো তো যদি এরকম লম্বা লম্বা হয়ে যায় তাহলে এগুলো কি আটকে রাখা লাগবে না? তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কি করছে, এই পাশে আর এই পাশে না গিয়ে মাঝখান দিয়ে ক্রস করে দিছে, তাই তো? তাহলে এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে, এগুলোকে বলা হয় ক্রস লিঙ্ক। তাহলে সেলুলোজ যদি এগুলো হয় তাহলে এই ক্রস লিঙ্কটাকে বলা হয় হেমিসেলুলোজ। ওকে? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোষ প্রাচীরে ক্রস লিঙ্ক হিসাবে কে কাজ করে? ক্রস লিঙ্ক বা লিঙ্ক তৈরি করে দুইটা সেলুলোজ অণুর মধ্যে, হেমিসেলুলোজ। ক্লিয়ার? কিছু হেমিসেলুলোজের নাম এখানে আছে, দেওয়া আছে, দেখো। নামগুলো মনে রাখা বেশ সহজ। আনস থাকে সবার শেষে, আনসার, আনস থাকে। জাইলান্স, অ্যারামান্স, গ্যালাকটান্স। তো মনে রাখবা কোষ প্রাচীরে সবচেয়ে বেশি হেমিসেলুলোজ যেটা থাকে সেটার নাম হচ্ছে জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান। তো এগুলো তো হেমিসেলুলোজ, বাট এই হেমিসেলুলোজ আমরা কমনলি পাই। ডান। এখন আমরা মোটামুটি পড়ে শেষ করলাম। এখন একটা প্রশ্ন আছে যে ভাজক কোষ এবং স্থায়ী কোষের ক্ষেত্রে ২ টা কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। সেটা হলো দেখো এই কোষটা আর এই কোষটা যদি ভাজক কোষ হয়, মানে তারা বিভাজন করতে চায়, তাহলে মনে রাখবা শুধুমাত্র তাদের এই সাইটোপ্লাজমের উপরে একটা মাত্র প্রাচীর থাকবে, দ্যাট ইজ কল্ড প্রাইমারি প্রাচীর। ঠিক আছে? আর মধ্যপর্দা তো মাঝখানে থাকেই। তাহলে মনে রাখবা মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, আর কোনো প্রাচীর থাকে না। এইজন্য এখানে আমি 0 দিয়েছি। তাহলে ভাজক কোষের ক্ষেত্রে এই ২ টাই মাত্র থাকে। আর যারা স্থায়ী কোষ, যারা স্থায়ী হিসাবে থেকে যায় তারা কি করে? কোষটাকে আরো শক্ত করার ট্রাই করে। তাহলে সাইটোপ্লাজমের উপরে এই যে একটা লেয়ার দিছে, এটা হচ্ছে প্রাইমারি স্তর। তার উপরে খেয়াল করে দাও আরো একটা স্তর দিয়ে দিয়েছে। সেটার নাম হচ্ছে সেকেন্ডারি স্তর, তাই না? সেকেন্ডারি প্রাচীর। তাহলে স্থায়ী কোষের ক্ষেত্রে মনে রাখবা যে সবগুলোই থাকে, এমনকি টারশিয়ারি লেয়ারটাও থাকতে পারে এবং রেয়ারলি থাকে। এবং তোমরা মনে রাখবা যে আমরা যে টারশিয়ারি লেয়ারের কথা বারবার বলতেছি, এই টারশিয়ারি লেয়ারটা শুধুমাত্র নগ্নবীজির ট্রাকিডে পাওয়া যায়। টারশিয়ারি ট্রাকিডে পাওয়া যায়, কার? নগ্নবীজিতে। আর কোথাও পাওয়া যায় না। ওকে? ডান। তাহলে আমাদের মনে রাখতে হবে ভাজক কোষে কি থাকে? প্রাইমারি প্রাচীর। স্থায়ী কোষে কি থাকে? প্রাইমারির সাথে সেকেন্ডারি প্রাচীরটাও থাকে। এখন প্রশ্ন হলো আমরা যে এই যে এখানে সেলুলোজ গুলো দেখেছি, সেলুলোজ গুলো আসলে তৈরি হয় কিভাবে? খুবই সিম্পল। সেলুলোজ তো একটা শর্করা, শর্করা মানে কি? গ্লুকোজের পলিমার। আর খেয়াল করে দেখো এখানে বিটা ডি গ্লুকোজ। এই ডি গ্লুকোজটা মনে রাখবা উদ্ভিদ যে গ্লুকোজ তৈরি করে সেগুলোকে বলে ডি গ্লুকোজ। তাহলে ডিটা এখানে কিন্তু ন্যাচারাল গ্লুকোজ, ওকে? কারণ উদ্ভিদ নিজে তৈরি করতেছে। এই ডি যদিও একটা আলোক সমানুতার একটা ব্যাপার-স্যাপার এখানে আছে, এটা এখানে আলোচনার বিষয় নয়। তাহলে আমরা চলে আসি
ডি গ্লুকোজ, এবং সেটা কি ডি গ্লুকোজ? বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজের 3000 অণু মিলে একটা সেলুলোজ তৈরি হয়। তাহলে দেখো আমরা যে এইরকম সুতাগুলো দেখছিলাম, এই প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে 3000 বিটা ডি গ্লুকোজের একটা করে অণু, রাইট? ওকে, দ্যাট ইজ কল্ড সেলুলোজ। তো সেলুলোজগুলো সুতার মতো। তো এরকম সুতাগুলো যখন তৈরি হয় তখন কিন্তু আমরা এগুলাকে কি বলি জানো? মাইসেলি বলি। এগুলাকে কি বলি? মাইসেলি। তাহলে আলটিমেটলি বলো তো একটা বিল্ডিং কিভাবে তৈরি হয়? মাটির দানা দিয়ে, নাকি মাটির দানা থেকে আমরা আগে ইট বানাই তারপর আমরা বিল্ডিং বানাচ্ছি? বলো তো? আমরা আগে ইট বানাচ্ছি। তাহলে বিল্ডিং এর গাঠনিক একক কি? ইট, নট মাটির দানা। তাহলে এখানে মাটির দানা কি? সেলুলোজ। ওকে, আর ইটটা কি? কিছু সেলুলোজ মিলে যেটাকে আমরা বলি মাইসেলি। তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে সেলুলোজ মিলে মাইসেলি তৈরি হয়। এই মাইসেলিটা হচ্ছে ইট, নট মাটি। তো মাইসেলিকেই বলা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসবো অন্য আরেকটা জায়গায়। সেটা হলো দুইটা কোষ প্রাচীর যখন তৈরি হয়, খেয়াল করে দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ। এমন হইতে পারে না যে এই কোষে পানি একটু বেশি আছে, এই কোষে পানি কমে গেছে, তাহলে এই কোষ বেঁচে থাকার তাগিদে এই কোষ থেকে পানি নেওয়ার ট্রাই করবে। তাহলে খেয়াল করছো কোষ প্রাচীরের ভেতর দিয়ে সুতার মতো, কিসের মতো? সুতার মতো বা সূত্রবৎ কিছু ছিদ্র আছে। তো এই এর সাইটোপ্লাজমের সাথে এর সাইটোপ্লাজমের কানেকশন থাকে কিসের মাধ্যমে? এই যে মাঝখানে একটা সুতার মতো ছিদ্র আছে, সুতার মতো একটা রাস্তা আছে, এইটার মাধ্যমে। তো এইটাকে আমরা বলি প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা মানে কি? দেখো, প্লাজম মানে হলো সাইটোপ্লাজম, এইটা সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজম। ওকে, তাহলে আমরা প্লাজম কথাটা পেলাম। ডেজমা মানে বন্ধন। তাহলে বলো তো এই সুতা দ্বারা দুই সাইটোপ্লাজমের বন্ধন হইল না? বন্ধুত্ব হইল না? সেখান থেকে কিন্তু এটা আসে, দুই সাইটোপ্লাজমের মধ্যে বন্ধন, প্লাজমোডেজমাটা। কিসের মতো? সুতার মতো। এটা এটা আমাদের আহ আজিবুর স্যারের বইয়ে আছে। ওকে, দিস ইজ নট ডেজমোজম। মনে রাখবা ডেজমোজম জিনিসটা কিন্তু কোষ ঝিল্লিতে, আর প্লাজমোডেজমাটা থাকে হচ্ছে কোষ প্রাচীরে। তাহলে এই জিনিসটা আমরা মাঝে মাঝে ভুল করি। ওকে, প্লাজমোডেজমাটা, কারণ সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমের কানেকশন এইটা। আর ডেজমোজম কি জানো? দুইটা কোষের মধ্যে এই যে দেখো এরকম একটা কানেকশন থাকে, এই কোষ আর এই কোষ যেন কখনো আলাদা না হইতে পারে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসটা, এটার নামই হচ্ছে ডেজমোজম। তো যাই হোক, ডেজমোজম কিন্তু কোষ ঝিল্লির, আর প্লাজমোডেজমাটা হচ্ছে কোষ প্রাচীর। যদি মনে না থাকে তাহলে একটু মনে রাখো যে নামটা অনেক বড়, আর কোষ প্রাচীর তো অনেক বড় বা শক্ত। আচ্ছা, আমরা এখন এখানে চলে আসি, কিছু কোষ প্রাচীর আমাদের মনে রাখতে হয়। ছত্রাকের কাইটিন, আমি এটা সবসময় ক দিয়ে মনে রাখতাম। ছত্রাক, কাইটিন। ওকে, দেখো ছত্রাক কিন্তু তার কাইটিনের, ছত্রাকের কোষের উপরে যদি কাইটিনের এরকম লেয়ার থাকে, তাহলে ছত্রাক কিন্তু অন্য কিছু দ্বারা সহজে ছত্রাককে মারা যায় না। ওকে, ব্যাকটেরিয়া হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি। ওকে, লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি, যেটাকে আমরা ভিন্ন নামে ডাকি। যখন ব্যাকটেরিয়া পড়াবো তখন আমি এটা নিয়ে কথা বলবো। শৈবাল যেহেতু সবুজ উদ্ভিদ সবসময় সেলুলোজ, তাহলে এটা তোমাদের এমনি মনে থাকবে। ডায়াটমটা মনে রাখবা সিলিসিক অ্যাসিড দ্বারা। ওকে, ডায়াটমটা। তো তোমাদের যে ইস্যুটা হচ্ছে যে তোমাদের এটা মনে থাকবে, আর এটা সবসময় মনে থাকবে ছত্রাক, কাইটিন। ব্যাকটেরিয়া যেহেতু আলাদা একটা টপিক আমাদের পড়তে হয়, পেপটিডোগ্লাইকেন, তাই না? পেপটিডোগ্লাইকেন দ্বারা এদের কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে খুব ইম্পর্টেন্ট এই দুইটা, হ্যাঁ? যেহেতু মনে থাকে না, এই জন্য আমি বললাম এই দুটো ইম্পর্টেন্ট। তো দেখো আমরা মোটামুটি কোষ প্রাচীর পড়ে ফেললাম। কোষ প্রাচীরের একটুকু পড়লেই হয়ে যায়। তো আমি এই শীটটা তোমাদের কি করব, তোমাদের আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব। লিঙ্কটা তোমরা ওখানে ডাউনলোড দিতে পারো। তো একটা জিনিস আলিম স্যারের বইয়ে আছে যেটা আর কোথাও নাই। ওকে, তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে কোষ প্রাচীরের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ৩টা লেয়ার হইতে পারে। প্রাইমারি প্রাচীর, তার উপরে সেকেন্ডারি প্রাচীর, এবং রেয়ারলি টারশিয়ারি প্রাচীর, তাই না? তো দেখো, টারশিয়ারি ট্রাকিট এটা যেহেতু বিরল ছিল, এই জন্য তুমি এটা সব জায়গায় পাবা না। কোথায় পাবা বলো তো? শুধুমাত্র নগ্নবীজী উদ্ভিদে। ক্লিয়ার? শুধুমাত্র নগ্নবীজী উদ্ভিদে। তাহলে এই দুটো নিয়ে এবার আমরা কথা বলি। তো ট্রাকিড এবং ট্রাকিড ফাইবার, খেয়াল করে দাও, ট্রাকিড এবং ট্রাকিড ফাইবার থাকে সেকেন্ডারি প্রাচীরে। এছাড়া প্যারেনকাইমা, কোলেনকাইমা, মেজোফিল টিস্যু, এই টিস্যুগুলো কিন্তু ইউজুয়ালি স্থায়ী টিস্যু। হ্যাঁ, এই টিস্যুগুলো স্থায়ী টিস্যু, তারপরে শুধুমাত্র কিন্তু এদের প্রাইমারি প্রাচীর থাকে। এই জিনিসটা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাইতে পারো। পরীক্ষায় যে প্রশ্ন দেয় প্যারেনকাইমা, কোলেনকাইমা, মেজোফিল টিস্যু, এরা তো স্থায়ী টিস্যু, এদের কোন ধরনের কোষ প্রাচীর থাকে? মনে রাখবা এদের শুধুমাত্র প্রাইমারি প্রাচীর থাকে। এটা তোমার মনে থাকবে, এটা তোমার মনে থাকবে। এটা মনে রাখা একটু টাফ। ওকে, এটা যেহেতু আমি একাধিকবার বলেছি। থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সের মধ্যে বলতে পারো। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছি তোমাদের দ্রুত রিভিশনের জন্য, এবং অল্প একটুর মধ্যে দেখো আমি নিজেই নোট করে দিয়েছি যেন তোমার পড়াটাটা
সহজ হয়ে যায়। থ্যাংক ইউ।